জামাত হিজবুত তৌহিদকে সৃষ্টি করে না, হিজবুত তৌহিদকে সৃষ্টি করেছেন আল্লাহ, এটা ওরা বিশ্বাস করে না। আপনারা বলেন যে ওরা কাফের, শিয়া কাফের, আবার ওই কওমিরা বলে হিজবুত তৌহিদ কাফের, আবার দেখা যায় অমুক বলে জামাত কাফের, আবার চরমনাই বলে অমুক কাফের। তো মুসলমানদের তো ধ্বংসের এটাই হলো মেইন কারণ। এই জন্য আমি বলি জুলাই আন্দোলন এটা একটা সরকারের পরিবর্তন, এটার কোনো মৌলিক কোনো আদর্শিক পরিবর্তন হয়নি, রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হয়নি। এটা হবে ততক্ষণ, হবে না ততক্ষণ না আল্লাহর দেওয়া সত্য দ্বীনের একটা আদর্শ রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। এটা হলো আমাদের বক্তব্য। আমরা বলেছি আমাদের এটা একটা সাংগঠনিক পতাকা। আমাদের যা বাংলাদেশের জাতীয় পতাকা আছে না, এটা আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্রীয় পতাকা, আমাদের জাতি রাষ্ট্রের পতাকা। আর আমি যে পতাকাটা আমরা যেটা ডিজাইন করেছি এটা হচ্ছে আমাদের সংগঠনের সাংগঠনিক পতাকা। একটা সংগঠনের যেমন আপনার হলো কর্মসূচি থাকে, গঠনতন্ত্র থাকে, কমিটি থাকে, তেমনি একটা পতাকা, এটা সংগঠনের পতাকা। আচ্ছা, এখন যে লালটা পাঁচটা রেখা, আমরা জানেন আমাদের 5 দফা কর্মসূচি, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। এই আমরা যে লাল রেখাটা মানে পতাকার ভিতরে, এটা হলো কর্মসূচির প্রতীক। আর যে মাঝখানে যে নীল রং, এটার স্টার, তারকা, এটা হলো নেতৃত্বের প্রতীক। একজন নেতা, একজন ইমামের নেতৃত্বে 5 দফা কর্মসূচি ধারণ করে বিশ্বময় দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম, এটা হলো ওই আমাদের পতাকার মূল মেসেজ। অপপ্রচার, আমি বলি অপপ্রচার তো হবেই, এটা বন্ধ করা যাবে না, কারণ একটা আদর্শ তো একটা আইডিওলজি, আমাদের আইডিওলজির পাল্টা আদর্শ থাকতে পারে। আর তাছাড়া আমাদের আদর্শিক বক্তব্যের কারণে যেই গোষ্ঠী যে বা যারা মনে করে তাদের স্বার্থের সমস্যা হচ্ছে, বিশেষ করে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটা, ধর্ম নামে যারা রাজনীতি করে, মানে ব্যবসা করে, ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠী স্বার্থে ধর্মকে ইউজ করে, হ্যাঁ, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে, এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। ওরা তো করবেই, আমাদেরকে ডিফেম করার জন্য তো করবেই। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছে, নবীর মতো একজন সত্যনিষ্ঠ মানুষ, আলামিন, আসাদিক, মহামানব, ওনার বিরুদ্ধে করেছে। কাজেই আমরা তো সাধারণ মানুষ, করবেই। আমি মনে করি এই অপপ্রচারের মেইন কারণ হলো তারা যারা করছে তারা উদ্দেশ্যমূলক ভাবে, পরিকল্পিত ভাবে করছে। কারণ আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি, এই জন্য তারা মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। এই আমরা আলেমদেরকে নিয়ে, আমি প্রতিনিয়ত আলেম সমাবেশ হচ্ছে, আলেম সম্মেলন করছি, মত বিনিময় করছি, এটা কিন্তু নিয়মিত হচ্ছে। আমার হাজার হাজার কর্মী মসজিদ মাদ্রাসায় গিয়ে আলেমদের সাথে যোগাযোগ করছেন, হ্যাঁ, আমাদের বক্তব্য তুলে ধরছেন, বই দিচ্ছেন, হ্যান্ডবিল দিচ্ছেন, আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কিন্তু তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নিয়মিত আমাদের প্রচেষ্টা চলছে। বাট তারা কিন্তু অহংকার করে অনেকে কিন্তু আমাদের সাথে দুর্ব্যবহার করছেন, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, এটা ওদের একটা ব্যাপার। না না, তারা না, একটা শ্রেণী না। আপনি সব আলেমদেরকে আমি বলছি না, 70% আলেম আমাদের পক্ষে, এরা প্রমাণ আছে আমার কাছে। না, এটা তো এক সময় এই যে কওমি আলেম বলছেন আপনি, কিন্তু আমরা কিন্তু পুরা কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ আলেম ওলামা, আমি কিন্তু সবাইকে ঢালাওভাবে দায়ী করি না। এটা কিন্তু আমি আমার সব বক্তব্যে বলেছি। বহু কওমি আলেম আছেন আমার পক্ষে, আমাকে সমর্থন দিচ্ছেন। তাহলে কাউমিয়ান বলেই আমি তাদেরকে মানে বিরোধিতা করব না। একটা গোষ্ঠী, একটা বিশেষ গোষ্ঠী, এরা পলিটিক্স করে, এদের নানান ধরনের স্বার্থ আছে। এরা গতকালকে কেআইবিতে যে কথাটা বলেছে যে হিজবুত তৌহিদ নাকি জামাতে সৃষ্টি করেছে, এরা অজ্ঞ, জাহেল, এরা মূর্খের মতো কথা বলে। অন্য জায়গায় যায় বলবে কি ইহুদিরা বানিয়েছে, অন্য জায়গায় যায় বলবে কি খ্রিস্টানরা বানিয়েছে, মানে এক এক জায়গায় এক এক কথা বলে। জামাত হিজবুত তৌহিদকে সৃষ্টি করে নাই, হিজবুত তৌহিদকে সৃষ্টি করেছেন আল্লাহ, এটা ওরা বিশ্বাস করে না। হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উনি উপমহাদেশের প্রখ্যাত পন্নী পরিবারের সদস্য, ওনার পরিবার কে নাসিনি। কাজে একথা বললে হবে না যে জামাত, ওরা আজকে জামাতের বিরুদ্ধে, কালকে হিজবুত তৌহিদের বিরুদ্ধে, তরশু আরেকজনের বিরুদ্ধে। এটাই হলো ওদের মূল এজেন্ডা। ওদের কাছে আসলে ইসলাম নাই, কোরআনের কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই। এজন্য ওরা এর বিরোধিতা ওর বিরোধিতা করাই এদের মূল আলোচনা বা উপজীব্য বিষয় আমি মনে করি। এটা মিথ্যা কথা, এটা অনুমান নির্ভর কথা। হিজবুত তৌহিদকে জামাত না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হিজবুত তৌহিদকে সৃষ্টি করেছেন এই ধর্ম ব্যবসায়ীদের বিনাশ করার জন্য। না, ইরানে যারা গেছেন তারা কারা গেছেন দেখেন, যারা পার্লামেন্টে আছে, যারা রাজনীতি করে,
আপনি যখন রাজনীতিতে যাবেন তখন রাষ্ট্রের একটা রাষ্ট্রনীতি, পররাষ্ট্র নীতি আছে, কূটনীতি আছে, বাণিজ্য নীতি আছে, অর্থনীতি আছে, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বলতে একটা কথা আছে। আন্তরাষ্ট্রীয় সম্পর্ক এটা আন্তর্জাতিক কূটনীতির অংশ। ইরান স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, জাতিসংঘের স্বীকৃত একটা রাষ্ট্র। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ইরানের সাথে বাংলাদেশের নানান ধরনের সম্পর্ক আছে, সাংস্কৃতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক আছে। এজন্য পার্লামেন্টের বিরোধী দল এবং সরকারি দলের সবাই মিলে ইরানের যিনি রাষ্ট্রের সর্বোচ্চ তাদের কর্ণধার, ওনার জানাজা গিয়েছেন। আর আপনি যেটা বলেছেন এটা হলো বিভিন্ন দলের মধ্যে আকীদাগত তাদের মানে মতবিরোধ। অনেক দল বলে, এই যে কালকে আমি দেখলাম আহলে হাদিসের এক বক্তা যে একেবারে শিয়া কাফের, কাফেরের জানাজায় গেছে। এই ধরনের কথাবার্তা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে চলে না। আপনারা বলেন যে ওরা কাফের, শিয়া কাফের, আবার ওই কওমিরা বলে হিজবুত তৌহিদ কাফের, আবার দেখা যায় অমুক বলে জামাত কাফের, আবার চরমনাই বলে অমুক কাফের। তো মুসলমানদের তো ধ্বংসের এটাই হলো মেইন কারণ। তো এই জন্য আমি জানা যায় ওনারা গেছেন, এটা আসলে একটা, আমি মনে করি একটা সভ্যতার পরিচায়ক, একটা এটিকেট, একটা ভদ্রতার। সভ্য সমাজে বাস করতে হলে আপনি একজন খ্রিস্টান মারা গেলেও তার অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে দাওয়াত দিলে আপনাকে যেতে হয়, এটা ভদ্রতার পরিচায়ক। আল্লাহর দিন এত অভদ্র লোকের জায়গা না, আল্লাহর দিন এত সংকীর্ণ না, আল্লাহর দিন এত এত ছোট লোকের জন্য না আল্লাহর দিন। কাজে ইউরোপের কোন রাষ্ট্রপ্রধান মারা গেলেও সেখানে বাংলাদেশের নেতৃত্ব যাইতে হবে। এখন যারা বলে শিয়া কাফের জানাজায় গেল কেন, ওদেরকে আবার আরেকজন কাফের বলে। এগুলা দিয়া শুনেন, এই ধরনের মাসলা মাসাইল, এই ধরনের মতবিরোধ বা এই ধরনের এই ধরনের ফতোয়া, এই ধরনের আকীদাগত বিরোধ মাদ্রাসায় মাদ্রাসায় চলে, এখানে গোত্রে গোত্রে চলে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে এই ব্যাপারগুলি চলে না। এটা হলো আমার কথা। না, এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে। বাংলাদেশ পরিবর্তন হলো কোথায়, হবে কিভাবে, এটা আদর্শ লাগে না? আপনার হলো তুরাগ নদীতে ছাত্রলীগের বা যুবলীগের লাশ বাইসা উঠছে। আমি কালকে বিবিসিতে এটা প্রতিবেদন শুনেছি। পুলিশ ধাওয়া দিয়েছে, ছাত্রদল বা শিবির এরা নাকি ধাওয়া দিয়েছে, ওরা আবার অস্বীকার করেছে। কাজেই এখন এই প্রতিপক্ষ বিরোধী দলকে দমন করা, ধাওয়া দেওয়া, নদীতে ফালানো, মিথ্যা মামলা দেওয়া, গুম করা বা তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড তো অতীতেও হয়েছে, তাই না? আমরা মনে করি এগুলা বন্ধ হবে না যতক্ষণ না চলমান বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন না করা যায়। জুলাই আন্দোলন হয়েছে, দেখেন জুলাই আন্দোলন যারা করেছে, আন্দোলনকারীরাই তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তারাই বলেছেন, বহু নারী সদস্য তারা বলেছেন পুরুষ সহকর্মীর দ্বারা হেনস্থার অপমানের শিকার হয়েছে। বহু আন্দোলনকারী তারা দুর্নীতিতে জড়িয়েছেন, চাঁদাবাজিতে জড়িয়েছেন। অনেকে হোটেলে থেকে হোটেলের ভাড়া না দিয়ে চলে গেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন। কাজেই দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা মামলা, আপনার গুজব রটনা করা, এগুলা তো অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এই জন্য আমি বলি জুলাই আন্দোলন এটা একটা সরকারের পরিবর্তন হয়েছে, এটার কোনো মৌলিক কোনো আদর্শিক পরিবর্তন হয়নি, রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হয়নি। এটা হবে ততক্ষণ, হবে না যতক্ষণ না আল্লাহর দেওয়া সত্য দিনের একটা আদর্শ রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। এটা হলো আমাদের বক্তব্য। কাজে এ ধরনের হাজারো আন্দোলন করে কোনো লাভ হবে না আদর্শ প্রতিষ্ঠা না হলে। না, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, এটা একতরফা বক্তব্য, ওয়ান সাইডেড ভিউ। আপনি একদিকে দেখলে হবে না। আবার বলতে পারি আমি বাংলাদেশ ফিলিস্তিনে তো হয়ে যাচ্ছে, বাংলাদেশ মিয়ানমার হয়ে যাচ্ছে, বাংলাদেশ আপনার বসনিয়া হার্জেগোভিনা, বাংলাদেশ কাশ্মীর, হায়দ্রাবাদ হয়ে যাচ্ছে। এটাও তো হতে পারে, এটা হতে পারে না। খালি বাংলাদেশ খালি আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ ফিলিস্তিন হতে পারে না, সেটাও তো চেষ্টা হচ্ছে। তো কাজেই বাংলাদেশ ভাই যে কোনো তাই হতে পারে। আপনি যদি সঠিক আদর্শ না হয়, ওই আপনার হলো বাংলাদেশ ওই কি হবে বললেন, আফগানিস্তান আফগানিস্তান তালেবান হয়ে যেতে পারে, আবার মানে ফিলিস্তিন মিয়ানমার হয়ে যেতে পারে, ওই উসিলা ধরে। দুটাই হতে পারে, দুটাই আমাদের জন্য ধ্বংস। না দেখেন, আমরা কিন্তু একটা আদর্শ নিয়ে নামছি, তাই না? আমাদের লক্ষ্য কিন্তু অনেক বড়। এই যে আপনি বললেন যে গতকালকে আপনাদেরকে হত্যার হুমকি দিছে, আপনারাও জেহাদের কথা বলছেন, তাইলে ব্যাপারটা আপনারা কিভাবে মোকাবেলা করবেন? মোকাবেলা করার জন্য আমাদের সর্ব উপায়ে আমাদের প্রস্তুতি তো আমরা নিতেই হবে। আমরা প্রথমত বিশ্বাস করি যে আমরা একটা সাংবিধানিক শাসনতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। আমরা কিন্তু ওদের মতো পাগল না, আমি যা খুশি তা বলতে পারি না, যা খুশি তা করতে পারি না। সাংবিধানিক আইনগত একটা
যাকে বলা হয় লিগেল একটা বাইন্ডিংস আছে আমার, তাই না? একটা বাধ্যবাধকতা আছে। আমাকে যদি কেউ হত্যার হুমকি দেয় বা হত্যা করেও, আমার আত্মীয় স্বজন বা যারা আছে তারা কি করবে? তারা আইনের কাছে যাবে, তারা মামলা করবে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, পুলিশের কাছে যাবে, গোয়েন্দাকে জানাবে, সরকারকে জানাবে। থানা না শুনলে এসপি, এসপি না শুনলে ডিআইজি, তিনি না শুনলে আইজি, আইজি না শুনলে প্রধানমন্ত্রী, না শুনলে একেবারে আন্তর্জাতিক সম্প্রদায়। আচ্ছা, একটা পর্যায়ে স্বাভাবিকভাবেই যখন এভাবে হুমকি চলতে থাকে, নানান দিকে আমরা আক্রান্ত হতে থাকি, আমাদের বাড়িঘর ধ্বংস হতে থাকে, আমাদের জানমাল নষ্ট হইতে থাকে, তখন কি সারা জীবন কি মার খায়? কোন জাতি দেখছেন আপনারা কোনোদিন? হ্যাঁ, আত্মরক্ষার অধিকার যাকে বলা হয়, হ্যাঁ, রাইট টু সেলফ ডিফেন্স যাকে বলা হয়, আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাইট টু সেলফ ডিটারমিনেশন, এটা কিন্তু সংবিধানে আছে, আন্তর্জাতিক আইনেও আছে, রাষ্ট্রের আইনেও আছে। কাজে আমরা আত্মরক্ষার জন্য আমাদের সকল প্রকার প্রস্তুতি আমরা নিয়ে রাখবো ইনশাআল্লাহ। আপনি দেখেন একটা মুরগিকেও যদি কেউ হামলা করতে যায় তার ছানা পোনারে রক্ষা করার জন্য, সেই মুরগির ক্ষমতা যা আছে সেটা নিয়ে সে কিন্তু ঠোকর দিতে যায়, স্বাভাবিক কথাই, এটা প্রাকৃতিক আইন। কাজেই আজকে যারা আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনাদের এই প্রশ্নের আলোকে আপনারা সংযত হন, নিবৃত্ত হন। হিজবুত তৌহিদ আইন মান্যকারী, মানবতার কল্যাণকামী একটা আন্দোলন। আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের মানবাধিকার আছে। আপনারা যা খুশি তা করতে পারেন না, এটা হলো আমার কথাটা। আমি সরকারকে বলবো এদেরকে আইনের আওতায় আনেন। আর আমরা যখন আমাদের আত্মরক্ষার অধিকার প্র্যাকটিস করতে যাব, তখন কিন্তু এই উগ্রবাদীরা পালাতে পারবে না ইনশাল্লাহ। আমি শুধু এটুকু বলতে পারি।